আকলিমা খান ছুটে গেল তানবীর বন্যার রুমের দিকে। যেতে যেতে খেয়াল করলেন বন্যা মেঘের রুমের দিকেই আসছে। আকলিমা খান বললেন, বন্যা, তানবীর কই? ওকে গাড়ি বের করতে বলল। মেঘের অবস্থা ভালো না। বন্যা কিছুটা ভয়ের তো কণ্ঠে বলল, কাকিমণি, উনি তো রুমে নেই, বিকেলে বের হয়েছে, বলেছে ফিরতে দেরি হবে। আকলিমা খান বলল, ওকে এখনই ফোন দাও, বলো বাড়িতে আসতে। বলেই আকলিমা খান মেঘের রুমের দিকে ছুটলেন। বন্যা ছুটে গেল তার নিজের রুমের দিকে। উদ্দেশ্য ফোন নিয়ে তানবীরকে কল দেওয়া। ফোন হাতে নিয়ে কল দিতে দিতেই মেঘের রুমে চলে আসলো। কিন্তু এ কি, তানবীরের ফোন বন্ধ। হঠাৎ মনে হলো বিকেলে তানবীর ফোনটা চার্জে দেওয়ার 5 মিনিটের মধ্যেই তানবীর ফোন নিয়ে বেরিয়ে গেছে। হয়তো ফোনে চার্জ নেই, তাই অফ দেখাচ্ছে। মুখের গভীর চিন্তা নিয়ে মালিয়া খানের সামনে দাঁড়িয়ে বন্যা বলল, বড় আম্মু, তোমাদের ছেলের ফোনে চার্জ ছিল না বিকেলেই। ওনাকে আমি অনেকবার কল দিয়েছি, ফোনটা অফ দেখাচ্ছে। এই কথা শুনে হালিমা খান মেয়েকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। পাশে বসে আকলিমা খান ও মিম মেঘের হাতে পায়ে তেল মালিশ করছে। কিন্তু অবস্থা ক্রমান্বয়ে আরও খারাপের দিকে যাচ্ছে। খিঁচুনি বেড়েছে, মেঘের হাত পা অঝরে কাঁপছে। বন্যা বুদ্ধি করে আলী আহমেদ খানের ফোনে কল দিল। কল রিসিভ করতেই বন্যা বিস্তারিত সবটা জানালো। আবির শহরের বাইরে থাকায় আজ অফিসের কাজগুলো 3 ভাইকে সামলাতে হয়েছে। সব ঝামেলা সামলাতে আজ এত রাত হয়ে গেছে। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, মূলত সেটারই প্রস্তুতি চলছিল। মিম মেঘের বিছানার পাশ থেকে মেঘের ফোনটা নিয়ে অনবরত আবিরের ফোনে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আবিরের ফোনটাও বন্ধ। উপস্থিত সকলেরই চিন্তা যেন আরও বেড়ে গেল। আবিরের তো ফোন বন্ধ থাকে না, আর এখন তো মেঘের শরীর খারাপ, এখন তো বন্ধ থাকার কথাই না। কিন্তু আবিরের ফোনটাও এখন বন্ধ দেখাচ্ছে। মালিয়া খান হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে মিমকে ডেকে বললেন, মিম, জলদি আমার রুমে যাও। বেডের পাশে টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি আছে, সেটা নিয়ে আসো জলদি। মিম বন্যাসহ সকলে প্রশ্নবোধক দৃষ্টিতে মালিয়া খানের দিকে তাকালো। মিম কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গেই ছুটে গেল মালিয়া খানের রুমের দিকে। 5 মিনিটের মাথায় হাঁপাতে হাঁপাতে ফিরে আসলো মিম। মিমকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা স্পিডে সিঁড়ি বেয়ে নিচে গিয়ে ডায়েরিটা নিয়ে এসেছে। এনে মালিয়া খানের হাতে দিয়ে বলল, বড় আম্মু, এই নাও ডায়েরি। মালিয়া খান সঙ্গে সঙ্গেই ডায়েরিটা হাতে নিয়ে 2টো নাম্বার বের করে দিয়ে বন্যার উদ্দেশ্যে বললেন, বন্যা, এখানে রাকিব ও রাসেলের নাম্বার আছে, জলদি কল দাও। ওদেরকে তানবীরের অবস্থান জিজ্ঞেস করো এবং মেঘের অসুস্থতার কথা জানাও। বন্যা কিছুটা ইতস্তত বোধ করলো। রাকিব ও রাসেলের সাথে বন্যার কখনো তেমন কোনো কথাবার্তা হয়নি, তাই আজ হঠাৎ করে ফোন দিতে কেমন যেন সংকোচ বোধ হচ্ছে। পাশ থেকে মিম বলে উঠল, ফোনটা আমাকে দাও, আমি রাকিব ভাইয়ের সাথে কথা বলছি। বন্যা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরেকবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল পুরো রুমে। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মালিয়া খান মুহূর্তেই ধপ করে বসে পড়ল বিছানার কোনায়। হতাশায় দীর্ঘশ্বাস ফেলল আর বন্যাকে বলল, তোমার বড় আব্বুকে বলো সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে। একটু আগেই মিম রাকিবকে কল দিয়েছিল। রাকিব ঢাকায় নেই, শহরের বাহিরে আছে। রাসেলকে কল দিয়ে কোনো লাভ নেই, কারণ রাসেলও তানবীর রাকিবের সঙ্গে আছে। তানবীর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছে যাবে এবং সাথে মেঘের সাহায্যের জন্য কতগুলো আবিরের চেনা জানা ছোট ভাইও যাবে। তানবীরের সাথে কথা হলো প্রায় 10 থেকে 15 মিনিট হয়েছে। হঠাৎ করেই নিচ থেকে অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে আসছে, আর সাথে ভেসে আসছে কলিং বেলের শব্দ। মিম ছুটে গেল নিচে। মেয়েটা আজ অতিরিক্ত ঘাবড়ে গেছে। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। যে যেদিকে বলছে সেদিকেই দৌড়াচ্ছে আর অনবরত কান্না করছে। কলিং বেলের শব্দ বেড়েই যাচ্ছে। মিম ছুটে গিয়ে দরজা খুলল। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে পরিচিত একটা মুখ। মিমের নজরে আশেপাশে তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমার মেঘ আপুকে বাঁচাও, আব্বুর অবস্থা ভালো না। আবির ভাইয়া, তানবীর ভাইয়া, আব্বু, চাচুরা কেউ বাড়িতে নেই। আরিফ মিমের মাথায়
ভরসার হাত রেখে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এসে গেছি। ভাবিকে এখনই হসপিটালে নেওয়া হবে। তানবীর ভাইয়া ফোনে আমাকে সবটাই জানিয়েছে। চলো ভাবির রুমে যাই। আরিফের সাথে আরও কিছু এলাকার ছেলেরা এসেছে। তারা বাইরে অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়িয়ে আছে। মেঘের রুমের বাহিরে আরিফ দাঁড়িয়ে আছে। মিম ছুটে গেল ভিতরে। আকলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল, যা ইতিমধ্যে লাল রক্তে রঞ্জিত হয়ে আছে। সবকিছু ঠিকঠাক করে আকলিমা খান আরিফকে ভেতরে ডাকলো। আরিফ ভেতরে গিয়ে মেঘের মুখের পানে তাকালো। মেঘের অবস্থা দেখে সে ঘাবড়ে গেল। মেঘের অবস্থা খুবই খারাপ। মুহূর্তেই যেন আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবলো, আবির ভাই যদি একবার দেখতো তার কাদম্বিনীর এই অবস্থা, তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। দেশের দুই প্রান্তে দুজন, কেউ কারো অবস্থা জানতে পারল না। আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল। হালিমা খান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমি ওর এই অবস্থা আর দেখতে পারছি না। আরিফ কিছুটা ভেবে বলল, কিন্তু মামি, আপুকে স্ট্রেচারে করে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামালে তো আরও সমস্যা বাড়বে। বাকি সবাই কিছু বলার আগেই মিম হঠাৎ করে বলে উঠল, আরিফ ভাইয়া, আপনি আপুকে কোলে করে নিয়ে যান প্লিজ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দেন, আপুর অবস্থা ভালো না। এই সময় এত কিছু ভাবনা চিন্তার করার সময় নেই। মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেল। খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চলল অ্যাম্বুলেন্সের দিকে। মেঘ ঝাপসা চোখে কাউকেই তেমনভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে। আর একটু পরপর বলছে, আমার আবির ভাইকে এনে দাও, আবির ভাই কই। মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজেই শুনতে পেল। আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল, ভাবি, ভাইয়া আসবে, আপনি চিন্তা করবেন না। মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন বলে নিজেও গিয়ে পাশে বসলো। সাথে গেল মালিয়া খান ও হালিমা খান। আকলিমা খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আলী আহমেদ খানের গাড়িটা বাড়ির ভেতরে ঢুকলো। মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো। একটা নিস্তব্ধ রাত, কিন্তু অতি ভয়ঙ্কর। দুই শহরে দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা। যে মানুষ দুইটার আত্মা একই জায়গায়, সেই মানুষ দুটার দেহ পড়ে আছে আলাদা দুইটা হসপিটালের বিছানায়, কিন্তু কেউই জানতে পারল না। ফোনের ওপারে তানবীরের কণ্ঠ পেয়েই বন্যা ফুপিয়ে কেঁদে উঠল। বন্যার কান্নার শব্দ পেয়ে তানবীর শান্ত কণ্ঠে বলল, বন্যা প্লিজ শান্ত হোক, সব ঠিক হয়ে যাবে। বন্যা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কোথায়, কেমন আছেন? তানবীর বলল, আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। বন্যা বলল, রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাইও আছে, উনি কি জানেন মেঘের এই অবস্থা? তানবীর বলল, না জানে না। বন্যা বলল, কেন, আপনারা কি কিছু তাকে বলেননি? তানবীর বলল, না। বন্যা বলল, কেন বলুন তো? তানবীর বলল, কারণ সে এখন শোনার অবস্থাতে নেই। কথাটা কর্ণকোহরে পৌঁছাতেই বন্যা আটকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবির ভাইয়ার? তানবীর চুপচাপ, ফোনের ওপার থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। বন্যা বলল, বলুন না কি হয়েছে আবির ভাইয়ার, প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানবীর কথাটা বলতে পারছে না, মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বন্যা আমি এত কিছু আর সইতে পারছি না। একদিকে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, অন্যদিকে বনুর অবস্থাও ভালো না। বনুর কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু ভাইয়ের কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বনুর টেনশনে রাজশাহী থাকতে, আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে। ওদের দুজনেরই করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বন্যা বলল, আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। তানবীর গলা খকখকানি দিয়ে বলা শুরু করলো, ভাইয়া বনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছিল। আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দিবে,
কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ফিরতেই ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরেই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ের ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টে আমার নাম্বারটা প্রথমে পাওয়া যায়। সে অনুযায়ী রাস্তার একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলেন। খবরটা পেয়েই আমি রাকিব, রাসেল, আসিফ ভাইয়া যতটা তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছে দেখি ইতোমধ্যে ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে। ভাইয়ার মাথায় ও পিঠের মেরুদণ্ডতে প্রচুর আঘাত পেয়েছে। তানবীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। বলল, এখন আবির ভাইয়া কেমন আছে? তানবীর বলল, ভাইয়া ভালো নেই, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ভাইয়া বারবার বনুকে খুঁজছে। বলছে, তানবীর প্লিজ আমার মেঘের কাছে নিয়ে চল, আমার কেমন যেন লাগছে, আমি আমার মেঘের কাছে ফিরতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে। বারবার বলছে মেঘের কাছে গেলেই আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সাড়া দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছিলাম না। অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো। বন্যা বলল, সাবধানে থাকবেন, আবির ভাইয়ার খেয়াল রাখবেন। তানবীর বলল, বন্যা শোনো, ওইদিকে তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটাই জানে, কোনো কিছু প্রয়োজন পড়লে আরিফকে বলবে। আর আবির ভাইয়ের কথা এ অবস্থাতে কাউকে বলার প্রয়োজন নেই। বন্যা বলল, আচ্ছা। ওদিকে মেঘ ঘুমাচ্ছে। রাত বাজে প্রায় 4টা। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি, তাই ডাক্তার আশা রাখছে হয়তো সবটা সামলে নেবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতেই পারলো না তার এই ঘুমের মাঝখানেই খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদির কথা ভেবে মুজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন। যদিও আকলিমা খান যেতে চায়নি, কিন্তু বড় বাসুরের আদেশ কি সে ফেলে দিবে? সেজন্য সে বাড়িতে ফিরে যায়। রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটে উঠবে, ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকলে ছুটে গেল মেঘের কেবিনের দিকে। এসে দেখল আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর এসে সবটা দেখে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বললেন, সরি মিস্টার, আমাদের হাতে আর কিছুই নেই, আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টের অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি বলেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল।